পরীক্ষায় নকল একটি সামাজিক ব্যাধি বটে। সেই ব্যাধি প্রতিরোধে শিক্ষামন্ত্রী কি সঠিক পথে আছেন? আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এমন পত্রপত্রিকাগুলো রিপোর্ট করছে শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শন করছেন, বিশেষ করে ঢাকা শহরের কিছু অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। অনেকটা বুটের সেন্টারের মতোই বলা যায়, যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে তিনি সেগুলা পরিদর্শন করছেন, এবং এই পরিদর্শন মূলত কতটুকু ফল বয়ে নিয়ে আনতে পারে, অথবা এই পরিদর্শনের চেয়ে প্রকৃতপক্ষে কোথায় তার হাত দেওয়া উচিত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা মন্ত্রী হিসাবে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। একটা প্রবাদ আছে যে সমাজ কিন্তু সুযোগের অভাবে হয় চরিত্রবান। আরেকবার বলছি আমি, কম বেশি এই সমাজে সবাই সুযোগের অভাবে চরিত্রবান, অর্থাৎ যদি আইন প্রয়োগ হয় সঠিকভাবে, সেই আইনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই যখন দেখবে যে কোনো অপরাধ করতে পারবে না, তখন সে অপরাধ, দুর্নীতি, অনিয়ম থেকে দূরে রাখবে। এখন শিক্ষামন্ত্রীকে আমরা দেখেছি যে কিছু কেন্দ্র পরিদর্শন করতে, এমনকি তিনি বসে কি করছেন, মনিটরিং করতেছেন সিসিটিভি ক্যামেরা। এটা শিক্ষামন্ত্রীর কাজ কিনা আমি দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকেই কথা বলছেন। ইয়েস, তিনি যদি তার কাজের ফাঁকে এই ধরনের দুই একটা কেন্দ্র প্রতীকী হিসাবে প্রদর্শন করতে পারেন, তবে সেটা কোনোভাবেই আগের থেকেই ওই কেন্দ্রকে বা ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইনফর্ম করে গেলে হবে না, তাকে হঠাৎ করেই যেতে হবে। গিয়ে ওই জায়গায় আবার কোনোভাবেই ছাত্রদের পরীক্ষার হলে যেন কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, এটা তাকে মনে রাখতে হবে। এবং শুধুমাত্র তাকেই বা তার সাথে হয়তো বা একজন থাকতে পারেন, দুইজন থাকতে পারেন, তারা পরীক্ষার হল গিয়ে পরিদর্শন করতে পারেন দুই একটা। এখানে অনেকে এটাকে সস্তার জনপ্রিয়তা, না, এটা সস্তার জনপ্রিয়তাও নয় আমি বলবো, বিকজ তার একটা দায়িত্ব আছে যে তিনি যদি মনে করেন যে কোনো কেন্দ্রে এখানে পরিকল্পিতভাবে এমপিও ভুক্তির যাতে টিকে থাকে কিংবা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো দেখাতে হবে, এই ধরনের কাজে যদি কোনো কর্তৃপক্ষ সহায়তা করে বলে তার কাছে প্রতীয়মান হয়, তাহলে তিনি দুই একটা জায়গায় যেতে পারেন। তবে সেটা অবশ্যই আমি বললাম কোনোভাবেই যেন মাসিভ ওয়েতে বা মাসিভ জনবল নিয়ে না হয়, যাতে করে পরীক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটে। দ্বিতীয়ত আসেন, যে কারিকুলামটা আছে সেই কারিকুলাম সম্পর্কে আমাদের আগে ভাবতে হবে। আপনি যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নের আলোকে যদি ছাত্র খুব সহজেই নকল করতে পারে, তাহলে আপনি অনেক ক্ষেত্রে ওই যে বললাম সুযোগের অভাবে চরিত্রবান, যখনই সে সুযোগ পাবে তখনই সে নকল করার চেষ্টা করবে। ধরুন, যেহেতু ফিজিক্সের শিক্ষক ছিলাম বাংলাদেশ এবং ইংল্যান্ডের দুই জায়গায়, আমি একটা উদাহরণ দিই। ধরুন, আপনি একটা প্রশ্ন করলেন যে নিউটনের গতিসূত্রগুলো লিখো। এটি সে খুব সহজেই কি করতে পারে, বই থেকে তার কোনো একটা কপি নিয়ে এসে সে কপি করে পরীক্ষার হলে দিয়ে দিতে পারে। কিন্তু আপনার প্রশ্নটা যদি, আমি একটা উদাহরণ হিসেবে বলছি দর্শক, আপনার প্রশ্নটা যদি এরকম হয় যে একজন মাঝি একটা নৌকা বয়ে যাচ্ছে, একজন যাত্রী সেই নৌকার মধ্যে শুয়ে আছে, মাঝি যখন স্রোতের অনুকূলে নৌকাটা চালিয়ে গেল, তখন যে ব্যক্তিটি নৌকার মধ্যে শুয়ে আছে তার দ্বারা কি পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ হচ্ছে কিনা খেয়াল করুন। এই প্রশ্নটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আগে বলছি, এই প্রশ্নটা আপনি যখন করবেন তখন সে নিশ্চয়ই ওই গতানুগতিকভাবে নিউটনের গতিসূত্রগুলো কপি করে এখানে বসাতে পারবে না। তাকে এই জায়গায় আগে কি করতে হবে, মুভমেন্ট অফ ইনার্শিয়া বুঝতে হবে, অ্যাক্সিলারেশন বুঝতে হবে, অ্যাকর্ডিং টু ফিজিক্স তার ওয়ার্কের বা কাজের সংজ্ঞা বুঝতে হবে, এখানে ফোর্স কিভাবে ক্রিয়েট হচ্ছে এবং সেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা তাকে আগে বুঝতে হবে। বুঝে তারপরে সে ব্যাখ্যা করতে হবে যে সেই যে ব্যক্তিটা শুয়ে আছে তার দ্বারা কাজ হচ্ছে কিনা। আমি ছোট একটা উদাহরণ দিলাম জাস্ট দর্শক। আসেন, এই যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতি আমরা দেখি ইদানিং A* পাওয়ার বা গোল্ডেন A+ পাওয়ার এক ধরনের হিড়িক পড়ে যায়। বিশেষ করে গত 15 বছরের শিক্ষা ব্যবস্থায় অনেকেই অভিযোগ করেছেন যে পরিকল্পিতভাবেই এই ছাত্রদেরকে পড়াশোনার দিকে মনোযোগ থেকে সরিয়ে অন্যদিকে নেওয়া, কিংবা অনেকে অভিযোগ করেছেন যে এই শিক্ষা পদ্ধতি এইভাবে দেখিয়ে ঢালাওভাবে পাস দেখিয়ে সরকার তার এক ধরনের আর্টিফিশিয়াল ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল। সে যাই হোক, এখন তো ওই শাসন ব্যবস্থা নিয়ে এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। এখন যদি একটা ছেলে এসএসসিতে গোল্ডেন A+ পেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না, এইচএসসিতে এসে সে আবার ফেল করে বসে, তার মানে এখানে বুঝতে হবে এখানে কোনো ধরনের একটা কারসাজি হয়েছে। অন্যদিকে
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের নৈতিকতার উন্নয়ন করতে হবে। শিক্ষকরা দেখা গেছে অনেক সময় তাদের প্রতিষ্ঠানের এমপিভুক্ত টিকিয়ে রাখার জন্য, কিংবা প্রতিষ্ঠানের সুনাম আর্টিফিশিয়ালি দেখানোর জন্য, কিংবা ক্লাসে কোনো শিক্ষক ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেও তার ক্লাসে বেশি পাস করেছে, তার সাবজেক্টে বেশি পাস করেছে, এইটুকু বিবেচনায় নিয়ে তার নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই ধরনের অনিয়মগুলোতে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি শিক্ষকরা জড়িত হয়ে যান। এগুলা কঠোরভাবে মনিটরিং করতে হবে। এবং অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে জব পলিসি বা জব কোড অফ কন্ডাক্ট শিক্ষকরা মেনে চলছেন কিনা। অন্যদিকে শিক্ষকরা ক্লাস রেখে রাজনীতিতে বেশি ব্যস্ত না সামাজিক কাজে বেশি ব্যস্ত, এটাও মনিটরিং করতে হবে। এবং শিক্ষকদের টোটালি পলিটিক্সের সাথে ইনভলভমেন্টকে কমপ্লিটলি স্টপ করে দিতে হবে। আপনি যদি শিক্ষকতা করেন, আপনি শিক্ষকতা করেন, আপনার রাজনীতি থাকার প্রয়োজন নেই। রাজনীতি করতে হলে ইউ শুড লিভ দ্য জব, দেন ইউ উইল ডু দ্য পলিটিক্স। দ্যাটস ভেরি ক্লিয়ার। এইটুকু শিক্ষামন্ত্রীকে কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আপনি নকল বন্ধের কথা বলছেন। এখন ছাত্র যদি বছর শেষে পরীক্ষার হলে গিয়ে সে দেখে যে তার রেজাল্ট ভালো হচ্ছে না, তার বাবা মা তাকে বকুনি দেবে বা সমাজ তাকে একটা হেয় চুকে দেখবে, সেই ক্ষেত্রেও এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে অমুকের ছেলে মনে করেন গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে, তুমি তো সেকেন্ড ক্লাস পেয়েছো, কিংবা তুমি তো কি করতে পারো নাই, গোল্ডেন এ প্লাস পাও নাই। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনি আপনার মেধা অনুযায়ী রেজাল্ট অর্জন করতে না পারেন, কিংবা নকল করে কিংবা অসামাজিক পথে আপনি যদি ভালো রেজাল্ট করে একটা সার্টিফিকেট আনেনও, আপনি তো চাকরি পাচ্ছেন না। আপনি চাকরির সময় যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন কি হবে, আপনি ইন্টারভিউতে আপনি চান্স পাচ্ছেন না। অবশ্য মামা চাচা থাকলে সেটা হচ্ছে আরেক বিতর্ক। তাহলে আলটিমেটলি আপনার এই যে সময় নষ্ট করা হচ্ছে, সময়ের অপচয়ের মাধ্যমে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকেও আপনি হারিয়ে ফেলতেছেন। যার ফলে আপনি হয়তো পড়াশোনা রেখে আপনি একটা ব্যবসাও করতে পারেন। সেই ব্যবসা করলে আপনি যদি আগে ব্যবসা শুরু করেন, আপনার ব্যবসার বয়স যত বেশি হবে ততই দেখবেন আপনার ইনকামের পরিমাণটাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আমি মনে করি যে এই নকল করে পরীক্ষায় সার্টিফিকেট নিয়ে শুধুমাত্র সার্টিফিকেট দ্বারাই বেকার হওয়ার চেয়ে, যদি মনে করা হয় যে কোনো ছেলে বা মেয়ে সেক্ষেত্রে সে প্রয়োজনীয় বা ওভারঅল তার যে নলেজ ইমপ্রুভ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে অভিভাবককে চিন্তা করতে হবে পড়ার চেয়েও তাকে অন্যভাবেও। কারণ জীবন চলার জন্য শুধুমাত্রই যে উচ্চশিক্ষা নিতে হবে, এবং একটা কথা আমি প্রায়ই বলি যে হায়ার এডুকেশন ইজ নট ফর অল। আপনি ইন্টারমিডিয়েট পড়ে বা এসএসসি পরীক্ষা পড়ে অনেকে প্রপার্টি বিজনেস করতে পারতেছে, আপনার অনেকে যে কোনো ব্যবসাও করতে পারে। সেক্ষেত্রে অভিভাবককে সিদ্ধান্ত নিতে হবে তারা মানে পড়াশোনা হবে কিনা। তবে এটাও মনে রাখতে হবে, নলেজ কিন্তু আপনি একেবারে জন্মগতভাবেই নিয়ে আসে এই কথাটাও আমি মানতে রাজি নই। এটা নির্ভর করে আপনি তাকে কিভাবে কাউন্সেলিং করতেছেন, কিভাবে তাকে মনিটর করতেছেন, কিভাবে তাকে আপনি গাইড করতেছেন, এটার উপরে নির্ভর করে। এটা বললাম অভিভাবকদের সচেতনতার কথা এবং সময় নষ্টের কথা। যাই হোক, আমি মাননীয় শিক্ষামন্ত্রী যে কাজগুলো করতেছেন সেটা মনে রাখতে হবে তাকে দুটো জিনিস। এক, এটা যেন কোনোভাবেই শিক্ষার্থীদের বিরক্তির কারণ না হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি পরীক্ষাটাকে উৎসব মুখর রাখুন। আর এই উৎসব মুখর রাখতে আমি এই একটু আগে যে বিষয়গুলো আলোচনা করলাম, সেখানে অভিভাবকদের মনিটরিং, অভিভাবকদের সচেতনতা, শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেলেও প্রকৃত মেধা যদি না থাকে সে যে চাকরি পাবে না, এবং সর্বোপরি তাকে তার সময়ের মূল্যায়ন করতে হবে। এবং সবচেয়ে বড় যে জায়গায় হাত দিতে হবে, শিক্ষকদের নৈতিকতার উন্নয়ন করতে হবে এবং সিলেবাসকে আপনি এমনভাবে গড়ে তুলতে হবে, যে উদাহরণটা আমি দিলাম ফিজিক্সের গতিসূত্রের উদাহরণটা দর্শক, যে এমনভাবে প্রশ্ন আপনি করতে হবে যাতে করে একজন শিক্ষার্থী ইচ্ছা করলেও সে কিন্তু নকল করতে পারবে না। তাহলে তাকে এই জন্য এমন মানে প্রশ্নের ধরনটাই এমনভাবে দিতে হবে যাতে সে আগে ওই টপিকটা বুঝে ওইখান থেকে তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা প্রশ্নের আনসার করতে পারে। যদি ওই ছেলেটা নিউটনের 3টি গতিসূত্র ভালো করে বুঝেই থাকে, তাহলে সে নিশ্চয়ই এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া ব্যাখ্যা করতে পারবে, অ্যাক্সিলারেশন ব্যাখ্যা করতে পারবে, ফোর্স ব্যাখ্যা করতে পারবে, ওয়ার্ক বা কাজ পদার্থবিজ্ঞান ভাষায় ব্যাখ্যা করতে পারবে, এবং সেই মাজির দ্বারা যে কাজ হচ্ছে সেটা সে ভালোভাবেই ব্যাখ্যা করতে পারবে। আমি এই উদাহরণটা রূপ করতে নিয়ে এসেছি দর্শক। তবে শেষ করবো এটা বলে, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি এর আগেও শিক্ষামন্ত্রী ছিলেন এবং আপনার যে ডাইনামিক কাজ করার যে এক ধরনের এনার্জি আমরা দেখেছি, এটা সত্য। কিন্তু মনে রাখতে হবে যুগের সাথে ওই সময়কায় আর এখন প্রায় 20 বছরের ব্যবধান। যুগের সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। বিশেষ করে পশ্চিমা দুনিয়ার সাথে আমাদের এডুকেশনকে কম্পিটিটিভ করে তুলতে হলে
শিক্ষা এবং শিক্ষা উপকরণ সাপ্লাই দিতে হবে, শিক্ষকদের ট্রেনিং দিতে হবে আগে, সবচেয়ে বড় যেটা প্রয়োজন, এবং নিশ্চিত করুন কোনো শিক্ষকই যেন প্রপার ট্রেনিং রিসিভ করা ছাড়া তারা যেন ক্লাসরুমে না যান। সেই প্রাগৈতিহাসিক যুগে শিক্ষা ব্যবস্থা দিয়ে এখন আর চলবে না। এখন যেটা করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, প্রযুক্তির সাথে আগে শিক্ষকদেরকে ইউজড করে তুলতে হবে এবং সর্বোপরি প্রশ্নের ধরন পরিবর্তন করতে হবে। তবেই পরীক্ষার হল থেকে নকল প্রতিরোধ করা সম্ভব। আজ এ পর্যন্তই।